ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে। আর আমরা সেখানেই সাথে পেয়েছি ত্রিপুরার রাজ্য ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবকে। নবারুণ দা, গণশক্তি ডিজিটালে তোমাকে স্বাগত। হ্যাঁ, প্রথমেই নবারুণ দার থেকে জেনে নেবো আহ ভারতবর্ষে যে 3টি রাজ্যে বামপন্থীরা সরকার পরিচালনার দায়িত্ব ছিল, সেখানে ত্রিপুরা, কেরালা এবং পশ্চিমবঙ্গ, এই 3টি রাজ্যের মধ্যে ত্রিপুরাতে এখন সরাসরি আরএসএস বিজেপি সরকার পরিচালনা করছে। আরএসএস বিজেপির যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতি কিভাবে ত্রিপুরার যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, কিভাবে ধর্মের নামে, জাতের নামে কিভাবে বিভাজন করা হচ্ছে এবং তার বাস্তব পরিস্থিতি এবং লড়াইয়ের কি বার্তা উঠছে, যুবরা কিভাবে লড়াই সংগঠিত করছে, আমরা সেই অভিজ্ঞতাই শুনে নেবো নবারুণ দার থেকে। প্রথমেই যে প্রশ্ন, বিভাজনের রাজনীতি একদিকে মাথাচাড়া দিচ্ছে, কিভাবে বিভাজন হচ্ছে এবং এর বিরুদ্ধে লড়াই কি হচ্ছে? না, আমাদের ভারতবর্ষের মধ্যে 3টা রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। এর মধ্যে এখন কেরালাতে এখনো আছে। তার মধ্যে সরাসরি বামফ্রন্ট সরকারকে ফেলে দেওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত, যে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে একটা বামফ্রন্ট সরকারকে হটিয়ে দেওয়ার, সেটার ক্ষেত্রে সরাসরি লড়াই ছিল ত্রিপুরাতে। এবং সেখানে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা, মিথ্যাচার তৈরি করা, একটা ঘৃণার রাজনীতি গোটা রাজ্যে ছড়িয়ে দিয়ে 2018 সালে বামফ্রন্টকে হটিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়। বামফ্রন্ট মানে কমিউনিস্ট হচ্ছে বিজেপির ঘোষিত যে 3টা শত্রু। এই বিজেপির ঘোষিত 3টা শত্রুর মধ্যে একটা অন্যতম হচ্ছে কমিউনিস্ট। ফলে স্বাভাবিকভাবেই মতাদর্শগত ভাবেও বিজেপির সঙ্গে কমিউনিস্টদের যে লড়াই, সেই লড়াইয়ের দৃষ্টিভঙ্গি থেকেই ত্রিপুরার মতন রাজ্যটা ছোট্ট হলেও, 40 লক্ষের মানুষের ছোট্ট ত্রিপুরা হলেও, দিল্লি কিন্তু সেই 40 লক্ষ মানুষের দৃষ্টিভঙ্গিতে ত্রিপুরাকে দেখছেন না, দেখছেন কমিউনিস্ট ত্রিপুরাকে। এবং এটাকে টার্গেট করেই ত্রিপুরার উপর এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনছেন বিজেপি। এখন এই সরকার আসার প্রশ্ন আমরা দেখেছি যে যত রকম মিথ্যাচার করা যায়, বামফ্রন্ট সরকারকে যত রকম ভাবে কুৎসা দেওয়া যায়, তার বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করা যায়, এবং রাষ্ট্র শক্তিকে যেভাবে যেভাবে ব্যবহার করা যায়, অপব্যবহার করা যায়, ব্যবহার না, রাষ্ট্র শক্তিকে শাসক, বর্জুয়া শাসকরা কোনো সময় রাষ্ট্র শক্তিকে মানুষের স্বার্থে ব্যবহার করেন না। বর্জুয়া রাজনৈতিক দলগুলা যখন রাষ্ট্রের ক্ষমতায় আসে, তখন তার রাষ্ট্র ক্ষমতা সবসময় মানুষের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করে। আমাদের দেশের একটা অংশ, 10 থেকে 12% মানুষ, যারা বলা যায় সবচেয়ে অর্থনৈতিকভাবে উপরের দিকে থাকেন, তার স্বার্থ রক্ষা করা হচ্ছেন রাষ্ট্রের দায়িত্ব। এবং এই দায়িত্ব নিয়েই আমরা দেখছি যে আমাদের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পর 7 বছর অতিক্রান্ত। আজ আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষ কিন্তু বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর ক্ষতি গোটা রাজ্যের মানুষের হয়ে গেল। এবং যত দিন যাচ্ছে, বিজেপির সরকারের বয়স যত বাড়ছে, তত মানুষে বিভাজন বাড়ছে। আমাদের রাজ্যের বিভাজনটা কিন্তু শুধুমাত্র হিন্দু মুসলিমের বিভাজন, তাদের যেমন এটা হচ্ছে হিন্দুত্বকে চাপিয়ে দেওয়ার প্রশ্নে হিন্দু মুসলিমের বিভাজন করছেন, তার সঙ্গে সমাজের মধ্যেও প্রতিটা পরিবারের প্রতিটা মানুষের মধ্যে বিভাজন তৈরি হচ্ছেন। মানে অন্য রাজ্যের মানুষ এই বিজেপি সম্পর্কে যদি না জানে, এটা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমাদের যে হচ্ছেন কাকু বামফ্রন্ট করেন কিংবা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত, তার ছোট ভাইয়ের ছেলে বিজেপি, সে তার কাকাকে মারছেন, কেন কাকা বামফ্রন্ট করছেন, সিপিএম করছেন। ফলে বিভাজনটা বিজেপির বিভাজন, এই যে তার ঘোষিত নীতি হিসাবে হিন্দু মুসলিমে করেন, কিন্তু সমাজের প্রতিটা মানুষের মধ্যে সে বিভাজন করেন। যেখানে হিন্দু মুসলিম নেই, সেখানে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে ভাগ করেন, যেখানে ট্রাইবেল নন ট্রাইবেল নেই, সেখানে উঁচু জাত নিচু জাতের নামে ভাগ করেন, যেখানে দলিত অদলিতের মধ্যে ভাগ করেন। এমনকি পরিবারের মধ্যে পর্যন্ত ঢুকে মা এবং সন্তানের মধ্যে কিভাবে বিভাজন তৈরি করা যায়, রাজনীতিকে একটা দুর্নীতি এবং দুর্বৃত্তের জায়গায় নিয়ে যাওয়ার প্রশ্নেও একই পরিবারে বাবা চাইছেন ছেলেটা মানুষ হোক, বিজেপি চাইছেন এই ছেলেটাকে আমার সঙ্গে এনে তাকে যদি নেশার পাচারের সঙ্গে যুক্ত করে দেওয়া যায়, সে তার এই রোজগারের স্বার্থে বিজেপি করবেন। মা চাইছেন না ছেলে ভালো হোক। এরকম করে আমরা দেখছি আমাদের রাজ্যে যুব অংশের ছেলেদেরকে বলছেন আমরা নতুন দিশা দেখাচ্ছি। কি দিশা দেখাচ্ছেন?
এবং বিজেপির এমএলএরা, যুব মোর্চার নেতারা, বিজেপি সরকারের মন্ত্রী বলছেন আমরা বিজেপি সরকার আসার পর ত্রিপুরার যুবকদের নতুন দিশা দেখাচ্ছি। নতুন দিশা হচ্ছে আমাদের রাজ্যের বেকারদের চাকরির রাস্তা বন্ধ করে দিয়ে একটা অংশের বেকারদের দিয়ে কি করে নেশা, পাচার, দুর্নীতি, সমাজদ্রোহী, ডাকাতি এইগুলা করা যায় তার জন্য একটা দিশা দেখাচ্ছেন। আরেকটা হচ্ছেন যারা এই কাজটা করতে পারছেন না তাদেরকে কিভাবে নেশায় আসক্ত করে একটা অন্য জগতে ঠেলে দাও, যে ছেলেটা ইনকলাব জিন্দাবাদও বলবেন না, আমি বেকার কাজ চাই, কাজ মুদের দিতে হবে স্লোগানে দিয়ে রাস্তায়ও নামবেন না, বলে রাস্তায় যেন দাবিতে নামতে না পারেন তার জন্য নেশাগ্রস্ত করা, নয়তো নেশা পাচারকারী, নেশা কারবারি হিসেবে তাদেরকে ঠেলে দিচ্ছেন। এই দিশা নিয়েই ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার এগুচ্ছে। যুবকদের স্থানীয় কিছু দাবি রয়েছে, যেখানে চাকরির দাবি, সরকারি চাকরির দাবি, স্থায়ী কাজের দাবি বিভিন্ন। আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গের রাজ্য সম্মেলন হচ্ছে, এখানে প্রতিনিধিরা আলোচনা করছেন, তারাও বলছেন স্থায়ী কাজ নেই। অনেক অংশের মানে পড়াশোনা করতে করতে অনেকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে কাজের জন্য, তাদের জীবন সংগ্রাম চালানোর জন্য। ত্রিপুরায় এর পরিস্থিতি কি, এবং স্থানীয় যে দাবি সে নিয়ে কি আন্দোলন সংগঠিত হচ্ছে ত্রিপুরায়? হ্যাঁ, এই প্রশ্নে বামপন্থীরা যেমন আন্দোলন করছে, ডিওয়াইএফ এবং আমাদের রাজ্যের উপজাতিদের নিয়ে যে সংগঠন টিওএফ, আমরা যৌথভাবে প্রতিদিন আমরা লড়াইয়ে আছি। এই লড়াইয়ে দুভাবে মানুষ আমাদের সমর্থন করছেন। একটা যারা সাহস নিয়ে, কারণ রাজ্য জুড়ে বিজেপির নেতৃত্বে একটা থ্রেট কালচার চালু হয়েছে এবং চাপিয়ে দেওয়া হয়েছে থ্রেট কালচারটা। এটাকে যারা প্রতিরোধ করতে পারছেন তারা আমাদের মিছিলে আসছেন, যারা প্রতিরোধ করতে পারছেন না, ভয়ে আছেন, তারা দূর থেকে আমাদের সমর্থন করছেন, উৎসাহিত করছেন। তিনটা দাবি নিয়ে আমরা এই সময় লড়াই আছি, যে এক হচ্ছে নেশা, দুই নম্বর হচ্ছে কর্মসংস্থান, তিন নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা। এই তিনটা দাবি আমাদের রাজ্যের প্রতিটা মানুষের প্রতিদিনের জীবন জীবিকা বাঁচার প্রশ্নে তিনটা গুরুত্বপূর্ণ দাবি। আমরা তিন দফাতে এই দাবিগুলো নিয়ে লড়াই করেছি। এক হচ্ছে প্রথমত আমরা স্থানীয় একবার লোকাল স্তরে মিছিল করে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা গণহারে যুবদের নিয়ে আমরা চিঠি পাঠিয়েছি, গণচিঠি প্রেরণ করেছি। দ্বিতীয় দফায় আমরা আমাদের 23টা সাব ডিভিশনে, মানে প্রায় বলা যেতে পারে 22 কিলোমিটার, 23 কিলোমিটার, কোনো কোনো মহকুমাতে 7, 8, 10 কিলোমিটার জুড়েও যেখানে সন্ত্রাস, সেখানেও সন্ত্রাসের বুকে চেপে আমরা আমাদের পদযাত্রা সংগঠিত করেছি তিনটা দাবি নিয়ে। শেষ দফায় আমরা করেছি ডিএম অফিস চলো অভিযান, এবং আমরা দেখেছি ব্যাপক অংশের নতুন নতুন যুবক যুবতীরাও আমাদের এই প্রোগ্রামে সামিল হয়েছেন। এখন আমি যা বলছিলাম যে এই দাবিতে আমাদের রাজ্যের ইন্ডাস্ট্রি নেই, আমাদের রাজ্যে সেই রকম ভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই, যেহেতু আমাদের ভৌগোলিক অবস্থানটা ওই রকম। ফলে সরকারি চাকরির উপর একটা বড় অংশের যুবক যুবতী নির্ভরশীল। 35 বছর বামফ্রন্ট সরকার, মাঝখানে 5 বছর বাদ দিলে গড় হচ্ছে প্রতিদিন 11 জনের সরকারি চাকরি হয়েছে, প্রতিদিন 11 জনের। আরো বড় স্বপ্ন দেখিয়েছিল 2018 সালে বিজেপি, 7 লক্ষ বেকারের সরকারি চাকরি হবে, বছরে 50,000 বেকারের চাকরি হবে। বিজেপি আসার পর দেখা গেল যে বামফ্রন্ট সরকার যেদিন সরকার থেকে চলে যায় 2018 সাল, সেই সময় আমাদের রাজ্যে সরকারি কর্মচারী সংখ্যা ছিল 1,52,000-এর কিছু বেশি। 1,52,000-এর কিছু বেশি হচ্ছে বামফ্রন্ট সরকার থাকা অবস্থায় রাজ্যে বিজেপি মানে সরকারি কর্মচারীর সংখ্যা। এখন হিসাব হচ্ছে 2023-24 সালে মার্চ পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যা হচ্ছে 1,05,000-এর কিছু বেশি, মানে প্রায় 47 থেকে 48 হাজার সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে। তার মানে রিটায়ারমেন্টে যাচ্ছেন, শূন্যপদ তৈরি হচ্ছে, বেকার নিয়োগ হচ্ছেন না। এই জাস্ট মার্চ মাসে আমাদের যে বিধানসভা অধিবেশন গেল, সেখানে বিধায়কদের প্রশ্নের উত্তরে সরকার দেখিয়েছেন 51,000-এর উপর শূন্যপদ পড়ে আছে। 51,000 শূন্যপদ সরকার নিয়োগ করছেন না। এবং দেখা গেছে বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, এরকম অসংখ্য দপ্তর, এমনকি এডুকেশন দপ্তরও আউটসোর্সিং এ নিয়োগ হচ্ছেন 11 মাসের জন্য। সেখানেও কেলেঙ্কারি, সেখানেও রিজার্ভেশন নেই, দুর্নীতি আছে। সামান্য কিছু মাঝে মাঝে নিয়োগ হচ্ছেন। মহাকরণে প্রতি সপ্তাহে বিজ্ঞাপিত হচ্ছেন, মন্ত্রীরা বসছেন, প্রেসমিট করছেন, এত স্বজন এই দপ্তরে নিয়োগ করব। মহাকরণের বিজ্ঞাপন মানে নিয়োগ নীতির ঘোষণা করছেন, মানে একটা বিজ্ঞাপন হয়ে গেল সরকারের। এই ঘোষণার পর আর বিজ্ঞপ্তি জারি হচ্ছে না নিয়োগের। যদি কোনো কারণে বিজ্ঞপ্তি জারি হয়, কিছুদিন পর সেই বিজ্ঞপ্তি বাতিলের জন্য আরেকটা বিজ্ঞপ্তি জারি হয়। কোনো কারণে যদি পরীক্ষা হয়ে যায় বিজ্ঞপ্তির উপর, ইন্টারভিউ নেওয়া হয়ে যায়, ইন্টারভিউ নেওয়ার পর আবার আরেকটা বিজ্ঞপ্তি জারি হয়েছে যে ইন্টারভিউ নেওয়া হয়েছে, এটা বাতিল ঘোষণা করা হলো। এই চলছে বেকারদের সঙ্গে, এই মানে খেলা চলছে।
তাতে আমাদের রাজ্যের বেকাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, যেমনটা দাদা বললেন, একদিকে যেমন বিভাজনের বিরুদ্ধে লড়াই, অন্যদিকে স্থায়ী কাজের জন্য লাগাতার লড়াই সংগ্রাম চালাচ্ছে ত্রিপুরায় ডিওয়াইএফআই। এই বার্তা, এই লড়াইয়ের বার্তা পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন কমরেডদের মধ্যে, এবং কিভাবে বিজেপি আরএসএস কিভাবে বিভাজন করছে, সেই তার বিরুদ্ধে লড়াই কিভাবে করতে হবে, সেই বার্তা এই সম্মেলন থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায় পৌঁছে দেবেন। সেই বার্তা দিয়েছেন। আরো খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটালের পর্দায়। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।